হ্যালো বন্ধুরা, ট্র্যাকম্যানস লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এই আরআরবি গ্রুপ ডির যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট টিপস নিয়ে। আরআরবি গ্রুপ ডির ফেজ 1-এর এক্সামের ডেট দিয়ে দিয়েছে 17 আগস্ট থেকে 25 আগস্ট পরীক্ষা। তোমরা এতদিন সবাই জেনে গেছো। এর পরের ফেজেই আশা করি আমাদের এই ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে এগুলোর ডেট দিয়ে দেবে। আর প্রথম ফেজে ওয়েস্টার্ন রেলওয়ে মানে মুম্বাই, এটা তারপর সাউথ সেন্ট্রাল, ইস্ট সেন্ট্রাল, এই 3টে জোনের পরীক্ষা হচ্ছে। তারপরে আস্তে আস্তে সব জোনের হয়ে যাবে। আশা করা যাচ্ছে যে এবার ওই 1.5-2 মাসের মধ্যে পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। আগের বারের মতো ওই 3 মাস 4 মাস করবে না। তাই এবার শিফট কম হবে, তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। যা পড়েছো তার থেকে ওই আগের বারের মতো শেষের দিকে শিফটে যেমন প্রশ্ন এসেছিলো মানে উল্টাপাল্টা, আজ মানে উল্টাপাল্টা না, মানে আনকমন প্রশ্ন, ওরকম আশা করি দেখতে পারবে না। গ্রুপ ডির টপিকগুলো তোমরা সবাই জানো যে ম্যাথামেটিক্স 25, তারপর রিজনিং 30, জেনারেল সায়েন্স 25, আর তোমার জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে 20। এর মধ্যে তোমার জেনারেল অ্যাওয়ারনেস যে পার্টটা, এই পার্টের 20-র মধ্যে প্রায় 9 থেকে 10 নম্বর তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারবে। আমি এর আগের অনেক ভিডিও করে তোমাদেরকে মানে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ বলে দিয়েছি কোনগুলো ইম্পর্ট্যান্ট টপিক। আজকে অত ডিটেলসে যাব না, জাস্ট পরীক্ষার আগের এই কয়দিন তোমরা কি করবে সেই নিয়ে একটু আলোচনা করব। পরীক্ষা যেহেতু আর বেশি দিন নেই, তাই এই কয়দিন আমি তোমাদেরকে সাজেস্ট করব প্রত্যেক দিন একটা করে মক টেস্ট দিতে। তোমরা যারা দিনে 8 ঘন্টা 9 ঘন্টা পড়াশোনা করো, বা দিনে অ্যাটলিস্ট 6 ঘন্টার উপরে যারা পড়াশোনা করো, তাদের দিনে একটা করে মক টেস্ট দেওয়া কোনো ব্যাপার না। 90 মিনিটের একটা করে মক টেস্ট দেবে, আর তারপরের 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তোমরা ওই মক টেস্টের যে প্রশ্নগুলো পারলে না সব অ্যান্সার মিলিয়ে নেবে, ওগুলো সলভ করবে। এই কাজটা একদম মাস্ট। আর প্রত্যেক দিন মক টেস্ট না দিতে পারলেও তোমরা একদিন পর পর অ্যাটলিস্ট একটা করে মক টেস্ট দাও। এছাড়াও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমরা যে কোনো মানে একটা দিনই বসো, একটা দিন 1 ঘন্টা সময় নিয়ে বসো, প্রিভিয়াস ইয়ারের কতগুলো সেট খোলো, সেট খুলে নোট করো যে কোন টপিকগুলো দেখো মানে পরীক্ষায় আসছে। ধরো তুমি একটা সেট খুলে দেখলে যে সায়েন্সের একটা প্রশ্ন দেখলে যে কার্যক্ষমতা শক্তির চ্যাপ্টারের প্রশ্ন বা লাইটের প্রশ্ন, এরকম করে চ্যাপ্টারগুলো নোট করো। তারপর কয়েকটা সেট ওরকম দেখার পর তোমরা দেখে যাবে যে কমন কোনগুলো আর কি প্রত্যেক সেটেই প্রায় আসছে। আরআরবি এই জিনিসটা সবথেকে ভালো করে যে মোটামুটি প্রত্যেক শিফটে তোমার মানে কমন প্যাটার্ন মেনটেন করে। তাই সেভাবে তোমরা ওই টপিকগুলো নোট করে দেখো যে তোমার কোন টপিকটা কেমন পড়া আছে বা এতদিন কোনটা কেমন ইমপ্রুভ হয়েছে। নতুন করে যে টেক্সট বুকে হাইফাই মক টেস্ট দিয়েছে, যাই হোক অত হার্ড লেভেলে তোমার ট্রাই করতে হবে না। এক গ্রুপ ডি এক্সাম মোটামুটি সোজাই প্রশ্ন আসবে। তোমার এনটিপিসি লেভেল 2-তে যেমন প্রশ্ন এসেছিলো, তোমার ম্যাথ, ওই রিজনিং মোটামুটি ওই লেভেলেরই আসবে। আর যখন মক টেস্ট দেবে তখন এখন মানে পুরো সিরিয়াসলি মক টেস্ট দেবে যে তুমি এক্সামে অ্যাটেন্ড করছো এইভাবে। আর মক টেস্ট দেওয়ার সময় যেটা সব সময় মাথায় রাখা উচিত, তুমি এমন স্পিডে মক টেস্টটা দেবে তাহলে তুমি 100টা প্রশ্নই মানে অ্যাটেন্ড করতে পারো, মানে একদম লাস্ট কোশ্চেনটা পর্যন্ত তোমার যাতে সিন হয়। আমরা অনেক সময় পরীক্ষা দিতে কী করি, ধরো একটা অঙ্কে আটকে গেলে ওই অঙ্কটা নিয়ে 2 মিনিট 3 মিনিট, মানে তুমি জানো যে অঙ্কটা পারবে, ধরো একটা পার্সেন্টেজের অঙ্ক আছে, তুমি জানো যে এই অঙ্কটা ক্যালকুলেশন করলে আমি পারবো, এটা শুধু সময় বেশি লাগবে, ওই অঙ্ক নিয়ে 2 মিনিট 3 মিনিট তোমরা পড়ে আছো। জাস্ট এরকম করবে না। আগে তোমার যেগুলো মানে খুব ফাস্ট হয়ে যাবে সেগুলো করবে। ধরো একটা অঙ্ক করতে আটকে গেল, সেটাকে রেখে দাও, মার্ক ফর রিভিউ করে রাখো, তোমরা নেক্সটগুলোতে যাও। না হলে একটা ওই পার্টিকুলার কয়েকটা প্রশ্ন নিয়ে পড়ে থাকলে তোমার ওখানেই দেখবে 10 মিনিট 15 মিনিট ওই কয়েকটা প্রশ্নতেই চলে গেছে। তাই এই ভুলটা করবে না। মানে পারলেও মানে মার্ক ফর রিভিউ করার এই জাস্ট সাহসটা রাখো। যেটা আমার এক্সপিরিয়েন্সে আমি লাস্ট এতগুলো পরীক্ষা দিয়ে যেটা আমার মনে হয়েছে যে এই জিনিসটা করলে অনেকটা আরও মানে সময় বাঁচানো যায়। কারণ তোমার পরে অন্য অঙ্ক করতে তোমার ওইটা অটোমেটিক্যালি মাথায় এসে পড়তে পারে। আর পরীক্ষা হলেও এই জিনিসটা মেনটেন করবে। আর ম্যাথামেটিক্স
রিজনিং আর জেনারেল সায়েন্স, এই তিনটে তোমাদের মেন টার্গেট রাখতে আমি আগে বলেছিলাম, এই তিনটে মেন টার্গেট রাখো। ম্যাথামেটিক্সের কিছু ইম্পর্টেন্ট টপিক হয়, যেমন পার্সেন্টেজ, এভারেজ, এই পার্সেন্টেজ, এভারেজ, রেশিও, এইগুলো থেকে তোমরা মার্কস দেখতে পারবে। সব থেকে বেশি অঙ্ক দেখবে তোমরা পার্সেন্টেজ থেকে, এইটুকু একদম 100% গ্যারান্টি। তাই পার্সেন্টেজের ছোটো খাটো যে কোনো টপিক, যে কোনো কনসেপ্ট পুরো কমপ্লিট করে রাখো। পার্সেন্টেজের মধ্যে অনেক ধরনের আছে। ধরো একটা ব্যক্তি, তার 1 লাখ টাকা আছে, সে তার ওই টাকার 10% তার ওয়াইফকে দিল, তারপরে যে টাকাটা বাকি আছে তার 20% একটা ছেলেকে দিল, বা তারপরে যে টাকাটা বাকি আছে তার 20% সে তার মানে খরচা করলো সংসারে, এবার তার ক টাকা পড়ে আছে, এই রকমভাবে অঙ্কগুলো। তারপর সাকসেসিভ ডিসকাউন্ট, যেটা প্রফিট অ্যান্ড লসের মধ্যে যেটা পড়ে, সাকসেসিভ ডিসকাউন্ট, এগুলো নিয়ে পড়ো। তারপর মার্ক প্রাইস রিলেটেড অঙ্ক, যে মার্ক প্রাইস দেওয়া আছে সেখান থেকে তোমার ক্রয় মূল্য বার করতে বললো, যে এত % ডিসকাউন্ট দিয়েছে, এত % ডিসকাউন্ট দেওয়ার পরও এত % লাভ হয়েছে, তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত, এই অঙ্কগুলো প্র্যাকটিস করে রাখো। তারপরে মড, মিন, মিডিয়ান দিয়ে অঙ্ক 100% দেখতে পারবে। মড, মিন, মিডিয়ান আর রেঞ্জ, এই অঙ্ক দেখতেই পারবে। তারপরে সায়েন্সের কিছু টপিক, সায়েন্সের মানে সায়েন্সের যে অঙ্কগুলো আছে, তোমরা ওখান থেকে মোটামুটি 5টা-6টা অঙ্ক দেখতে পারবেই। সায়েন্সের অঙ্কগুলো খুবই সোজা হয়। কেউ যদি মাধ্যমিকের কোনো বই পড়ে বা এনসিইআরটির কোনো বই পড়ে, সেখান থেকে মানে আরামসে সলভ করা যায়। সায়েন্সের কেমন ম্যাথ আসতে পারে, ধরো বলে দিল যে এটা 100 কেজি বস্তু আছে, এই বস্তুটিকে 6 সেকেন্ডে মানে 5 মিটার পার সেকেন্ড থেকে গতি বাড়িয়ে 15 মিটার পার সেকেন্ড করা হলো, তাহলে বস্তুটিতে কত বল প্রয়োগ করা হয়েছে। অথবা একটা 50 কেজির বস্তু আছে, ওটাকে 20 মিটার ওপরে ওঠালে তখন তার স্থিতিশক্তি কত হবে। বা একটা বস্তুকে তোমার 70 মিটার ওপর থেকে ছাড়লো, কত সেকেন্ডে মাটিতে পড়বে, এরকম অঙ্ক। তারপরে রোধের অঙ্ক, রোধের সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায় দেখতে পারবি। তারপরে সায়েন্সের লাইটের চ্যাপ্টারের অঙ্ক, তারপর লেন্স আর মিরর যে সূত্রগুলো আছে সেগুলো, তারপর কোনটা মানে কোন মিরর মানে কোনটা অবতল দর্পণ, কোনটা উত্তল দর্পণ। তারপর বায়োলজি থেকে কি দেখতে পারো, বায়োলজি থেকে ভিটামিন, হিউম্যান বডি। বায়োলজির হিউম্যান বডি সব থেকে ইম্পর্টেন্ট, মানে হিউম্যান বডি থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। বায়োলজির হিউম্যান বডির কোনো একটা ইউটিউব ক্লাস দেখে নাও বা কোনো একটা বই থেকে, প্রত্যেকটা পার্টের কি কাজ বা প্রত্যেকটা পার্ট কোথায় আছে এই কনসেপ্টটা রাখো। যেমন লিভারে কি স্টোর হয়, তারপর কিডনিতে কি স্টোর হয়, কিডনি স্টোনটা কী প্রকৃতির বা ওটা কী অ্যাকচুয়ালি। তারপর হার্টের যে 4টে পার্ট আছে, সেই কোন পার্টে কোন ভালভ আছে, বা হার্ট থেকে রক্ত কিডনিতে পৌঁছায় কোন শিরার মাধ্যমে, বা হার্টে রক্ত আসে কোন শিরার মাধ্যমে। তারপর যে বিভিন্ন কলাগুলো আছে, স্কেলেনকাইমা, প্যারেনকাইমা, ভাজক কলা, জাইলেম, ফ্লোয়েম, এগুলো তোমার ওই প্ল্যান্ট বায়োলজি। তারপর যে কিংডম ক্লাসিফিকেশানগুলো আছে, সেখান থেকে যে বলে দিল যে অ্যামিবা কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। তারপর নারকেল গাছের বাইরের যে কোষটা, সেটা কী টাইপের কোষ। তারপরে তোমার কেমিস্ট্রিতে ধাতু, অধাতু, তারপর অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলে কী আসতে পারে, যে কোনগুলো হ্যালোজেন মৌল, কোনগুলো ধাতু, হ্যালোজেন কোন গ্রুপে আছে, অধাতু কোন গ্রুপে আছে, ল্যান্থেনাইডস, অক্টানাইডস। তারপর তোমার কোনো একটা মৌল দিয়ে দিল, বললো ওর শেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে। তারপরে বলে দিল কোনো একটা মৌল দিয়ে দিল, ওর অ্যাটমিক নাম্বার কত। ব্যাস, এরকম সিম্পল প্রশ্ন আসবে। তারপরে মোল দিয়ে যে অঙ্কগুলো হয়, যে তোমার বলে দিল যে 23.5 গ্রাম জিঙ্কে কত মোল জিঙ্ক হবে, একদম সোজা হয়, দেখে নিও। তারপর কিছু কেমিক্যাল রিয়াকশান আছে, ধরো বলে দিল যে কপার সালফেটের সঙ্গে জিঙ্ক মেশালে কি তৈরি হবে, 4টে অপশন দেওয়া থাকলো, জিঙ্ক সালফেট, ফেরাস সালফেট, এইরকম। তারপর তড়িৎ বিশ্লেষণ যে হয়, তড়িৎ বিশ্লেষণে মানে কোনটাকে ক্যাথোড রাখা হয়, কোনটাকে অ্যানোড রাখা হয়। মেনলি সায়েন্সের পুরো এনসিইআরটি বেসড প্রশ্ন আসে। এনসিইআরটি বেসড প্রশ্ন মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সায়েন্স বই আছে, এই বইটা পড়লেও আমার মনে হয় এনাফ, অনেক পেয়ে যাবে। শুধু
ক্লাসিফিকেশনের যে চ্যাপ্টারটা আছে সেটা তোমরা আলাদা করে ভালো করে পড়ে নিও। আর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বিশাল বিশাল ইম্পর্টেন্ট টপিক আছে। প্রথমত তোমরা কারেন্ট, গভর্নর, সিএম এগুলো 100% দেখে যেও। তারপর রিসেন্ট এই 1-1.5 বছরের যে অ্যাপয়েন্টমেন্টগুলো আছে, রয়ের ডিরেক্টরকে, আইবি ডিরেক্টরকে, সিবিআইয়ের ডিরেক্টরকে, তারপর বিএসএফের ডিরেক্টর জেনারেলকে, এইরকম যে গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো আছে সেগুলোর হেড, তারপর বিভিন্ন স্পোর্টস রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়, তারপর বিভিন্ন অস্কার বা বিভিন্ন চলচ্চিত্র উৎসব যেগুলো ইন্ডিয়ার ভেতরে অনেক কটা হয়, তারপর বাফটা আছে, গ্র্যামি আছে, তারপর যদি ইন্ডিয়ান কেউ কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের হেড হয় বা যদি ইন্ডিয়ান কেউ কোনো একটা স্পোর্টসের র্যাঙ্কিংয়ে টপে থাকে, সেই রিলেটেডও কারেন্ট অ্যাফেয়ার্স এক্সামে দেয়। তারপর ইম্পর্টেন্ট ডেজ, যে তোমার 15ই মার্চ কী ডে, বা তোমার 28শে ফেব্রুয়ারি কী ডে, 4th ফেব্রুয়ারি কী ডে, এইরকম ন্যাশনাল সায়েন্স ডে কবে, তারপর জিরো ডিসক্রিমিনেশন ডে কবে, তারপর ইন্টারন্যাশনাল ব্লাড ডোনার ডে কবে, রেড ক্রস ডে কবে, মিল্ক ডে কবে, এইরকম ডেগুলো তোমরা দেখে যেও, একটা করে দেখতে পারবি। এগুলো মানে কমন কোশ্চেন থাকে। আর সেন্ট্রাল গভর্নমেন্টের যারা কারেন্ট মিনিস্টার্স আছে সেগুলো মাস্ট দেখে যাবে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইম্পর্টেন্ট দপ্তরগুলো হয় সেগুলোর একটা করে প্রায় শিফটেই দিয়েছে। এবার আর্ট অ্যান্ড কালচার রিলেটেড প্রশ্ন দিচ্ছে। আর্ট অ্যান্ড কালচারের যেমন ট্রাইবাল, যে অ্যাকচুয়ালি আমি নোটিস করেছি আমাদের ইন্ডিয়াতে যে পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ যেগুলো আছে সেগুলো নিয়েই মেনলি প্রশ্ন দেয়, যে ওই ট্রাইবাল গ্রুপগুলো কোন রাজ্যে অবস্থিত, তারপর ওরা কি ফেস্টিভ্যাল করে, কি ফেস্টিভ্যালে কোন টাইপের ড্রেস পরে, তারপর কোন ফেস্টিভ্যালে কোন দেবতার পুজো করা হয়, এই রকম ধরনের প্রশ্ন দিচ্ছে। তাই এগুলো তোমরা আগে থেকে পুরো তৈরি হয়ে যাও। তারপর যে আমাদের ক্লাসিক্যাল ড্যান্সগুলো আছে সেই ক্লাসিক্যাল ড্যান্সের যে টপ আর্টিস্ট তাদের নাম, তারপর বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলোর টপ আর্টিস্টের নাম, তারপর বিভিন্ন পেইন্টার যারা হয়, মানে খুব টপ পেইন্টার খুব একটা বেশি দেয় না, তবে যারা খুব প্রমিনেন্ট পেইন্টার আছে তাদের নাম পড়ে যাবে। আর জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে স্ট্যাটিকে হিস্ট্রি, জিওগ্রাফি এগুলোর খুব বেসিক প্রশ্ন থাকে। বেসিক মানে ওগুলো তুমি কত করবে, ওগুলোর প্রতি মানে অতটা ফোকাস করতে হবে না। তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো থেকে খুব একটা বেশি প্রশ্ন দেখতে পারবে না। পলিটিটা দেখেছো, পলিটির প্রশ্ন মোটামুটি দেয়। পলিটির মধ্যে ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস এই ধরনের, তারপর প্রেসিডেন্ট রিলেটেড, সুপ্রিম কোর্ট রিলেটেড এই ধরনের কিছু আর্টিকেল, মানে যেগুলো ইম্পর্টেন্ট আর্টিকেল আছে দেখেছো, বিশাল কিছু কঠিন দেবে না। পঞ্চায়েত নিয়ে আর্টিকেল যে কটা আছে আমি বলবো এই সব কটা দেখে নিও। এনটিপিসিতে এবার যা করেছে, মানে পঞ্চায়েত নিয়ে প্রত্যেক শিফটে আর্টিকেল দিয়েছে। পঞ্চায়েতে যে 243A থেকে যে আর্টিকেলগুলো আছে প্রত্যেকটাই পড়েছে, যে প্রত্যেক কোনটা কী। তারপর যে অ্যামেন্ডমেন্টগুলো আছে, অ্যামেন্ডমেন্টগুলো কোন মানে ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টগুলো, যে 73rd, 74th, তারপর 86th অ্যামেন্ডমেন্ট, তারপর ফার্স্ট অ্যামেন্ডমেন্টে কোন শিডিউল অ্যাড করা হয়েছিল, তারপর যে সংবিধানের 12টা যে শিডিউল আছে সেই শিডিউলগুলো, এরকম সোজা প্রশ্ন আসবে। ম্যাথের আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন মোটামুটি দেখাই যায়, সেটা হলো 11 দিয়ে বিভাজ্য। 11 দিয়ে বিভাজ্যটা খুব কমন এসে পড়েছে। একটা সংখ্যা দেওয়া থাকবে, ধরো একটা বা দুটো তোমার এক্স করা আছে, বলে দিল এই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হলে তোমার এক্সের মান কত, বা একটা এক্স দেওয়া আছে, একটা ওয়াই দেওয়া আছে, একটা লম্বা একটা সংখ্যা দেওয়া আছে x322y5 এরকম একটা সংখ্যা দেওয়া আছে, ধরো বললো এটা 11 দিয়ে বিভাজ্য, তাহলে x + y এর মান কত। যাই হোক, এইভাবে তোমরা জাস্ট টপিক ধরে পড়া শুরু করো আর প্র্যাকটিস একদম টপে লাগিয়ে দাও। যে কয়দিন না তোমার ফার্স্ট ফেজের পরীক্ষা শুরু হচ্ছে এই কয়দিন এইভাবে একটু পড়তে থাকো। আর পরীক্ষা ফার্স্ট ফেজে শুরু হয়ে গেলেই প্রত্যেক দিনের প্রশ্ন তোমরা দেখবে, কোন টপিকগুলো আসছে নোট করবে। তোমরা ইউটিউবে দেখবে অনেকে অ্যানালাইসিস করবে, বা গুগল করলেই পেয়ে যাবে অ্যানালাইসিস। তবু আমিও চেষ্টা করবো ইম্পর্টেন্ট টপিক দেওয়ার, দেখা যাক কতদূর কী হয়। তোমরা
ওইভাবে যখন পরীক্ষা শুরু হবে টপিকগুলো নোট করবে, দেখবে তোমার কোনটা পড়া আছে কি নেই। এইভাবে অনেক অনেক মানে অ্যান্সার করতে পারবে। তোমাদের ইস্টার্ন রেলওয়ে যারা আছো, সাউথ ইস্টার্ন যারা আছো, বা এই 3টে রেলওয়ে জোনের পর যাদের পরীক্ষা হবে, তারা একটুখানি হলেও মানে সুবিধা পাবে। কারণ এই ফেজ 1-এ যে পরীক্ষাগুলো হবে এগুলোর প্রশ্ন বা টপিক তোমরা নোট করে রাখলে, সেই টপিকগুলোই পড়লে দেখতে পারবে তোমাদের নেক্সট যাদের পরীক্ষাগুলো হবে তারা প্রচুর প্রচুর প্রশ্ন কমন পাবে ওর থেকে। আমি এই করে অনেক অনেক কমন পেয়েছিলাম। আমার গ্রুপ ডি পরীক্ষা এরকম কয়েকটা শিফট মানে পর হয়েছিল, মানে কয়েকদিন পর হয়েছিল, তাই আমি এইভাবে টপিক নোট করে রেখেছিলাম যে কি আসছে দেখি। প্রত্যেক দিন দেখতাম যে কোন টপিকগুলো আসছে, যেগুলো আমার জানা ছিল না সেগুলো আমি পড়ে নিয়েছিলাম। আমাদের বেলায় অনেক মানে ভালো ভালো যে মুভি আছে সেগুলোর ডিরেক্টরও এসেছিলো, সেগুলোর অ্যাক্টরও এসেছিলো। যাই হোক, তোমরা দেখে নাও কী টপিকগুলো আসবে, সেটা পরের ব্যাপার। আর আপাতত এইভাবে নিজের বীজটাকে তৈরি করে রাখো যাতে তোমার পরে মানে কোনো অসুবিধা না হয়। চলো এইভাবে তৈরি হও, আর মক টেস্ট মাস্ট। আর এক্সামে কোনো প্রশ্ন নিয়ে, একটা প্রশ্ন নিয়ে বেশি সময় ধরে পড়ে থাকবে না, কারণ সময়টা লিমিটেড। 90 মিনিট কীভাবে পার হয়ে যাচ্ছে টেরও পাবে না। তাই পুরোটা যাতে প্রশ্ন তোমরা দেখতে পারো এইটুকু টার্গেট রাখবে। কারণ দেখবে তোমার লাস্টের দিকের মানে প্রায় 8-10টা প্রশ্নের মধ্যে তুমি প্রায় অ্যান্সার করতে পারবে। মানে শেষের দিকের প্রশ্নগুলো ওরা সেট এরকমই করে যে শেষের দিকের প্রশ্নগুলো কয়েকটা ইজি থাকে। তাই একদম 100% কোশ্চেন সিন করা যেন একদম মেন টার্গেট থাকে। আর ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল সায়েন্স এইগুলো একদম নাম্বার টেকিং পার্ট, তাই এগুলো মিস করো না। ম্যাথ, রিজনিং খুব 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 ভালো করে করো, কারণ এই দুটো পুরো 100% কমন পাওয়া যায়। চলো, এদের পরীক্ষা আছে, বেস্ট অফ লাক, পড়াশোনা করো, বাই, টেক কেয়ার।